নমস্কার, আমি মৌ। আজ আমি আপনাদের যে গল্প দুটি পাঠ করে শোনাবো সে দুটি পল্লী কবি জসীমউদ্দিনের লেখা খুব মজার মন ভালো করা গল্প কে বড় এবং শেরটা কত বড়। আশা করি গল্প দুটি আপনাদের ভালো লাগবে। যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। শুরু করছি আমার আজকের গল্প পাঠ পল্লী কবি জসীমউদ্দিনের লেখা দুটি খুব মজার মন ভালো করা গল্প কে বড় এবং শেরটা কত বড়। শুরু করছি আমার প্রথম গল্প পাঠ কে বড়। 22 মন পালোয়ান, ইয়া বড় হাত ইয়া বড় পা। বুকে থাপ্পড় মারে যেন পাহাড়ের গায়ে পাহাড় আসিয়া পড়ে। সেই 22 মন পালোয়ানের ভারী নাম ডাক। একবার দেশে একটা বুনো হাতি আসিয়া উৎপাত আরম্ভ করিল। অমনি খবর গেল 22 মন পালোয়ানের কাছে। 22 মন পালোয়ান তার লেজ ধরিয়া এমনই চরকি ঘুরুন ঘুরাইয়া ছাড়িয়া দিল যে 10 মাইল দূরে সেই সুন্দর বনে যাইয়া হাতিটা ছিটকাইয়া পড়িল। সেদিন 22 মন পালোয়ান চলিয়াছিল পথ দিয়া। একটি বিদেশি লোক তাহাকে বলিল, কি হে 22 মন পালোয়ান, ভারী তো অহংকারে পথে হাঁটিতে দুনিয়াখানা কাঁপাইয়া চলো। আমাদের দেশের 23 মন পালোয়ানের নাম শুনিয়াছ? তার সঙ্গে লড়াই করিয়া যদি জিতিয়া আসিতে পারো তবেই বুঝিব যে তুমি একটা পালোয়ান বটে। শুনিয়া 22 মন পালোয়ান রাগে আর বাঁচে না। তখনই তার কাছে ঠিক ঠিকানা জানিয়া লইয়া সে চলিল 23 মন পালোয়ানের দেশে। যাইতে 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 সকাল গড়াইয়া দুপুর হইল। যাইতে 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 দুপুর গড়াইয়া বিকাল হইয়া আসিল। তখন সামনে দেখে এক প্রকাণ্ড দিঘি। এত পথ হাঁটিয়া 22 মন পালোয়ানের বড়ই পিপাসা লাগিয়াছে। অমনি দিঘির মাঝখানে যাইয়া সে দাঁড়াইল। দিঘিতে এত যে অথই পানি, হায় হায়! 22 মন পালোয়ানের সেখানে মাত্র হাঁটু পর্যন্ত ডুবিল। পদ্মা নদীর মতো পানি যদি গভীর হইত তবে কোমর পর্যন্ত ডুবাইয়া অনায়াসে 2 হাত ভরিয়া সে পানি খাইতে পারিত। বেচারা আর কি করিবে? সেই পুকুরের মধ্যে শুইয়া পড়িয়া সে 2 হাতে 2 ধারের পানি ঠেলিয়া আনিয়া মুখে পুড়িতে লাগিল। ঘপ 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 ঘপ। খাইতে খাইতে দিঘির প্রায় সব পানি শেষ হইয়া আসিল। তখন কেবলমাত্র কাদা মেশানো পানি বাকি আছে, যা পান করিলে পেটে অসুখ হইবে। কোনো রকমে পানি খাওয়াটা শেষ করিয়া 22 মন পালোয়ান আবার পথ চলিতে আরম্ভ করিল। যাইতে 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 রাত গড়াইয়া সকাল হইল। সকালবেলার বাতাসে 22 মন পালোয়ানের কিছু আনন্দ হইল। দেখে সামনে একটি প্রকাণ্ড বটগাছ। বটগাছটি বাম হাতের টানে উপড়াইয়া তার গোড়া দিয়া সে দাঁতন করিতে করিতে পথ চলিতে লাগিল। এইভাবে যাইতে যাইতে 23 মন পালোয়ানের দরজায় আসিয়া সে হাজির হইল। দরজা ভিতর হইতে বন্ধ। মুখে সেই শিকড় বাকড় সহ বটগাছের দাঁতন। 22 মন পালোয়ান দরজায় ধাক্কা মারে আর ডাকে, ও 23 মন পালোয়ান, ও 23 মন পালোয়ান। ধাক্কার চোটে ঘরবাড়ি সব থরথর করিয়া কাঁপিতে লাগিল। 23 মন পালোয়ান তো বাড়ি নাই। বাড়ি আছে তার ছোট মেয়েটি। দরজা খুলিয়া একটু আগাইয়া আসিয়া সে মিহি গলায় একটু বিরক্তির স্বরে জিজ্ঞাসা করিল, দরজার উপর অত চেঁচামেচি করে কে? এত বড় একজন পালোয়ান দরজায়, সেজন্য মেয়েটির মনে একটুও বিস্ময় নাই। 22 মন পালোয়ানের গা জ্বালা করিতে লাগিল। সে জিজ্ঞাসা করিল, বলি 23 মন পালোয়ান বাড়ি আছে? তাকে দিয়া তোমার কাজ কি? আমি 22 মন পালোয়ান, তার সঙ্গে লড়াই করিতে আসিয়াছি। 23 মন পালোয়ানের তুমি কি হও বটে হে? আমি তার মেয়ে। মেয়েটি অতি তাচ্ছিল্যের সঙ্গে জিজ্ঞাসা করিল, বলি তোমার হাতে ওটা কি?
22 মন পালোয়ান বুক ফুলাইয়া খুব গর্বের সঙ্গে উত্তর করিল, পথ দিয়া আসিতেছিলাম, দেখিলাম একটা বট গাছ, তা বাঁ হাতের টানে ওটাকে উপড়াইয়া দাঁতন করিতে করিতে আসিলাম। মেয়েটি একটু বাঁকা হাসিয়া উত্তর করিল, বলি এই মরুদ লইয়া তুমি আমার বাবার সঙ্গে যুদ্ধ করিতে আসিয়াছ? হ্যাঁ, ওটা দিয়া আমার বাবা দাঁত খেলাল করেন। এই বলিয়া খিলখিল করিয়া হাসিয়া মেয়েটি শব্দ করিয়া দরজা বন্ধ করিয়া দিল। দরজায় তো শব্দ করিল না, হে যেন তার বুকের মধ্যেই হাতুড়ি দিয়া ঘা মারিল। রাগে অপমানে 22 মন পালোয়ান অনেকক্ষণ দাঁড়াইয়া রহিল। এতদূর আসিয়াও 23 মন পালোয়ানের দেখা পাওয়া গেল না। বহুকাল পরে একজন মনের মতো মানুষ পাওয়া গিয়াছিল, যার সঙ্গে সত্য সত্যই লড়াই করা যাইত। বনের বাঘ ভালুকটা সে তো মশা মাছির সামিল হইয়া গিয়াছে, ধরো আর মারো, বেশ মনের মতো যুদ্ধ করা যায়। এমন একজন প্রতিযোগী তার ভাগ্যে জুটিয়াও জুটিল না। মনের দুঃখে 22 মন পালোয়ান বাড়ি ফিরিয়া চলিল। চলিতে চলিতে সে এক মাঠের মধ্যে আসিয়া পড়িল। প্রকাণ্ড মাঠ, একধার হইতে আর এক ধার দেখা যায় না। হঠাৎ মাঠের মধ্যে ভূমিকম্পের মতো পায়ের তলার মাটি কাঁপিতে লাগিল। 22 মন পালোয়ান মাঠের চাষিদের জিজ্ঞাসা করিল, এত ভূমিকম্প কিসের? চাষিরা বলিল, তাও জানো না? 23 মন পালোয়ান আরঙ্গাবাদের যুদ্ধ জয় করিয়া বাড়ি ফিরিতেছে, তার পায়ের দাপটে মাঠের মাটি কাঁপিতেছে। ওই যে সামনে পাহাড়ের মতো দেখা যাইতেছে না, ওই 23 মন পালোয়ান। 22 মন পালোয়ান তখন তার পরনের কাপড়খানা মাল কোঁচা করিয়া পড়িয়া বুকে তাল ঠুকিয়া 23 মন পালোয়ানের সামনে গিয়া দাঁড়াইল। 23 মন পালোয়ান জিজ্ঞাসা করিল, তুমি কে? আকাশ হইতে যেন বাজ পড়িল। 22 মন পালোয়ান তেমনি জোরে উত্তর করিল, আমি তোমার সঙ্গে লড়াই করিতে আসিয়াছি, আমার নাম শোনো নাই? আমি 22 মন পালোয়ান। তখন 22 মন পালোয়ান আর 23 মন পালোয়ানে লাগিল লড়াই। এদিক হইতে তাল ঠুকিয়া 22 মন পালোয়ান 23 মন পালোয়ানের ঘাড়ে পড়ে, ওদিক হইতে তাল ঠুকিয়া 23 মন পালোয়ান 22 মন পালোয়ানের ঘাড়ে পড়ে। যেন পাহাড়ের উপর পাহাড় যাইয়া আছাড় খায়, যেন মেঘে মেঘে করাত করাত শব্দ করে। কেহ কাহারও চাইতে কম না। এ ওকে ঠেলিয়া খানিক ওদিকে লইয়া যায়, ও আবার একে ঠেলিয়া খানিক এদিকে লইয়া আসে। তাহাদের ঠেলাঠেলির চোটে চারিদিকের মাটি আকাশ থরথর করিয়া কাঁপিতে লাগিল। হিমগিরির 3-4টি চূড়া ভাঙিয়া পড়িল। এদিকে হইয়াছে কি না, এক বুড়ি তার 1.25 লক্ষ ছাগল মাঠে চড়াইয়া ঘরে ফিরিতেছিল। ছাগলগুলি লাইন ধরিয়া বুড়ির সঙ্গে সঙ্গে চলিতেছিল, কিন্তু 22 মন পালোয়ান আর 23 মন পালোয়ানের লাফালাফিতে বুড়ির ছাগলগুলি ছড়াইয়া গড়াইয়া এলোমেলো হইয়া পড়িল। 2-4টি তো তাহাদের পায়ের চাপে একেবারে চিরে চ্যাপটা। বুড়ি তাড়াতাড়ি সেই 1.25 লক্ষ ছাগল একটা একটা করিয়া তার ঝুলির মধ্যে পুড়িয়া ফেলিল, আর 22 মন পালোয়ানকে তার এক কাঁধের উপর খাড়া করিয়া দিয়া 23 মন পালোয়ানকে অন্য কাঁধের উপর উঠাইয়া দিল। তারপর বুড়ি তার লাঠিতে ভর করিয়া আধা বাঁকা হইয়া ঘরের দিকে ফিরিতে লাগিল। 22 মন পালোয়ান আর 23 মন পালোয়ান তার কাঁধের উপর দাঁড়াইয়া সামনে লড়াই করিতে লাগিল। এ এক লাফ দিয়া ও কাঁধে গিয়া ঝাঁপাইয়া পড়ে, ও এক লাফ দিয়া এ কাঁধে আসিয়া ঝাঁপাইয়া পড়ে। কেহ কাহারও চাইতে কম যায় না। এদিকে হইয়াছে কিনা, এক চিল বুড়ির ছাগলগুলির লোভে তাহার মাথার উপর দিয়া আকাশে ঘুরিতেছিল। সে এক ছো মারিয়া 1.25 লক্ষ ছাগল আর কাঁধের উপর 2 পালোয়ান শুদ্ধ বুড়িকে আকাশে উড়াইয়া লইয়া গেল।
সে দেশের রাজকন্যা স্নানের পর ভিজা চুল এলাইয়া দিয়া ছাদের উপর রোদ পোহাইতেছিল। হঠাৎ চিলের ছোঁ হইতে সটকাইয়া গিয়া সেই ছাগল পালোয়ান সমেত বুড়ি রাজকন্যার চোখের মধ্যে গিয়া পড়িল। অমনি রাজকন্যা চোখে কি গেল, চোখে কি গেল বলিয়া চিৎকার করিয়া উঠিল। রাজকন্যার সখীরা দৌড়াইয়া আসিল। কত চকমকি ঝকমকি ঠকঠকি পাথরের রোশনাই জ্বালাইয়া রাজকন্যার চোখটিকে রগড়াইয়া রগড়াইয়া তাহারা দেখিতে লাগিল, কিন্তু রাজকন্যার চোখের মধ্যে কোথাও তারা কিছুই খুঁজিয়া পাইল না। খবর পাইয়া রাজা আসিলেন। মন্ত্রী, কোটাল, পাত্র, মিত্র, হাওলাদার, পাংখাবারদার সকলেই আসিল। রাজবৈদ্য তার জড়িবড়ি ওষুধের পাটা ঘষিতে ঘষিতে আসিলেন। তার পাহাড়ের আতসী পাথরের রোশনাই জ্বালিয়া চোখের মধ্যে 199টি দূরবীন সাজাইয়া রাজবৈদ্য কত যে খুঁজিলেন, কিন্তু রাজকন্যার চোখের মধ্যে কোথাও কিছু দেখিতে পাইলেন না। রাজকন্যা শুধুই কাঁদিতেছে। চোখ জ্বলে গেল, চোখ জ্বলে গেল। তখন রাজা, পাত্র, মিত্র, হাওলাদার, সুবেদার, পাংখাবরদার, রাজবৈদ্য সকলে মিলিয়া পরামর্শ করিয়া স্থির করিলেন জলধর জেলেকে ডাকিয়া আনিয়া রাজকন্যার চোখের মধ্যে বেড়া জাল ফেলা হউক। যদি কোথাও কিছু ঢুকিয়া থাকে তো সেই বেড়া জালের টানে বাহির হইয়া আসিবে। অমনি রাজকোতোয়ালের প্রতি হুকুম হইল জলধর জেলেকে ডাকিয়া আনিতে। রাজার হুকুম, ধরিয়া আনিতে বলিলে বাঁধিয়া আনে, বাঁধিয়া আনিতে বলিলে মারিয়া আনে, আর মারিয়া আনিতে বলিলে ছাড়িয়া দিয়া আনে। সিপাই শান্ত্রী লইয়া রাজকোতোয়াল ঢুকিল জেলে পাড়ায়। জেলেদের ঘরের দরজা ভাঙিয়া চালের ছাউনি উড়াইয়া দিয়া জালের সুতা এলোমেলো করিয়া দিয়া রাজসৈন্যরা একেবারে একাকার কাণ্ড করিয়া তুলিল। তবু জলধর জেলের সারা শব্দ নাই। ভয়ে সে মাছের খালুয়ের মধ্যে ঢুকিয়া থরথর করিয়া কাঁপিতেছে। অনেকক্ষণ পরে যখন দেখিল আর লুকাইয়া থাকিলে জেলেপাড়া একেবারে তছনছ হইয়া যাইবে, জালের দড়ি ধসনছ হইয়া যাইবে, তখন সে জোর হাতে রাজকোতোয়ালের সামনে আসিয়া দাঁড়াইল। রাজকোতোয়াল সদম্ভে তাহাকে রাজার আদেশ জানাইয়া দিল। রাজার আদেশ শুনিয়া জলধর জেলের ধরে প্রাণ ফিরিয়া আসিল। সে তার ১.৫ লক্ষ নাতিপুতি লইয়া জাল, দড়ি, বাঁশ মাথায় করিয়া রাজপুরীতে আসিয়া হাজির হইল। রাজার আদেশে জেলে তখন রাজকন্যার চোখের মধ্যে বেড়া জাল ফেলিয়া ১.৫ লক্ষ নাতিপুতি লইয়া টানিতে লাগিল। তাহারা জাল টানিয়া এদিক হইতে ওদিকে লইয়া যায়, আবার ওদিক হইতে এদিকে টানিয়া লইয়া আসে, কিন্তু কোথাও তো কিছু জালে ঠেকে না। দিন চলিয়া গেল, রাত হইল, রাত কাটিয়া গেল, আবার দিন আসিল। এমনি করিয়া ৭ দিন ৭ রাত কাটিয়া গেল। টানিতে টানিতে রাজকন্যার চোখের পুবকোণে কি যেন একটা ঠেকিল। ১.৫ লক্ষ নাতিপুতি মিলিয়া জলধর জেলে আর পারে না। হেই ও জোয়ান, হেই ও, হেই ও জোয়ান, হেই ও। টানিতে টানিতে অনেক কষ্টে তাহারা জালটাকে টানিয়া আনিয়া কিনারায় জড়ো করিল। তখন আতসী পাথরের রোশনাই জ্বালিয়া ১.৫ লক্ষ দূরবীন লাগাইয়া ১.৫ লক্ষ নাতিপুতি লইয়া জলধর জেলে অবাক হইয়া দেখে জালের এক কানিতে আটকা পড়িয়া আছে সেই বুড়ি, তার কাঁধের উপর ২২ মণ পালোয়ান আর ২৩ মণ পালোয়ান তেমনি সমানে যুদ্ধ করিয়া চলিয়াছে। তারা টেরও পায় নাই ইতিমধ্যে যে এত কাণ্ড হইয়া গিয়াছে। বুড়ির ঝুলির মধ্যে ১.৫ লক্ষ ছাগল তেমনি আগের মতোই জমা হইয়া আছে। চোখের ভিতর হইতে কুটোটি বাহির হইয়া গেল। রাজকন্যা হাসিয়া কথা বলিলেন, বলো তো খোকা খুকুরা, কে সব চাইতে বড়, ২ পালোয়ান না বুড়ি, চিল না কে? বলো বলো। শুরু করছি আমার দ্বিতীয় গল্প পাঠ, শেরটা কত বড়। তাঁতি আর তাঁতির বউ।
সারা দিন তাঁত খটখট, চরকা ঘর ঘর। সকাল হইতে সন্ধ্যা এদের কাজের বিরাম নাই, কিন্তু এত কাজ করিয়াও পেট ভরিয়া খাইতে পায় না। তাঁতের কাপড় বিক্রি করিয়া অতি সামান্যই তাহারা আয় করে। একদিন তাঁতির বউ তাঁতিকে ডাকিয়া বলিল, দেখো আমাদের বাড়ির কাছে চাষিরা কত সুখে আছে। তাদের ক্ষেতে ধান হয়, কাউন হয়, আরও কত রকমের ফসল হয়। এসব দিয়া গেরস্ত বউরা 12 মাসে 13 রকমের পিঠা করে। তুমি এক কাজ করো, এই তাঁত খুঁটি বেচিয়া বাজার হইতে বীজ ধান কিনিয়া আনো। আমাদের বাড়ির কাছের ওই জমিটায় আমরা ধান বুনিয়া দিব। তাঁতি বলিল, বউ, তুই খুব ভালো পরামর্শ দিয়াছিস। আমাদের খেতে যখন ধান হইবে তখন কি মজাই না হইবে। নতুন ধান ভানিয়া তুই কি কি পিঠা বানাইবি? তাঁতির বউ বলে, চিতই পিঠা, পাটি সাপটা পিঠা, বড়া পিঠা। শুনিয়া তাঁতির জিহবায় পানি আসে আর কি। বলো তো খোকা খুকুরা, তাঁতির বউ আর কি কি পিঠা বানাইবে? যে আগে বলিতে পারিবে তারই জিত। মহা উৎসাহে তাঁতি তার তাঁত খুঁটি মাথায় করিয়া হাটে চলিল। অনেক দরদস্তুর করিয়া সে 5 শিকাতে সেই তাঁত খুঁটি বিক্রি করিল। তারপর যাকে দেখে তাকেই জিজ্ঞাসা করে, তোমার কাছে বীজ ধান আছে? বেনেতি দোকানে, ওষুধের দোকানে যাইয়া সে জিজ্ঞাসা করে, 5 শিকার বীজ ধান দিতে পারো ভাই? সবাই ঠাট্টা করিয়া তাঁতিকে তাড়াইয়া দেয়। বীজ ধান তো আর যেখানে সেখানে যার তার কাছে পাওয়া যায় না। আগেকার দিনে হাটে বাজারে 2-1 জন ট্যাটন থাকিত। লোক ঠকাইয়া তাহারা টাকা পয়সা উপার্জন করিত। তাঁতি এমনই এক ট্যাটনের কাছে বীজ ধানের খোঁজ করিতেই সে তাঁতিকে খুব আদর করিয়া হাটের বাহিরে একটি চষা ক্ষেতের কাছে লইয়া গেল। চাষিরা চষা ক্ষেত হইতে ঘাসের শিকড় বাকড় কুড়াইয়া এক জায়গায় জড়ো করিয়াছিল। উদ্দেশ্য ছিল এগুলি রৌদ্রে শুকাইয়া আগুন দিয়া পুড়াইয়া ফেলিবে। তাহাতে সেই শিকড় বাকড়গুলি হইতে আর ঘাসের চারা গজাইবে না। সেই চালাক ট্যাটন বোকা তাঁতির নিকট হইতে 5 শিকা দাম লইয়া 1 বস্তা ঘাসের শিকড় বাকড় বিক্রি করিল। আর বলিয়া দিল, তোমার জমিটা খুব ভালো করিয়া চষিয়া এগুলি বুনিয়া দিও, খুব ভালো ফসল হইবে। মনের আনন্দে নাচিতে নাচিতে তাঁতি সেই শিকড় বাকড়ের বস্তা মাথায় করিয়া বাড়ি ফিরিল। পরদিন সকাল না হইতেই তাঁতি আর তার বউ কোদাল লইয়া তাহাদের বাড়ির সামনের জায়গাটি কোপাইতে লাগিল। তাহাদের তো গরু নাই যে জমি চষিয়া লইবে। তাঁতি আর তার বউ তারা তাঁত চালাইতে জানে, চরকা ঘুরাইতে পারে, কিন্তু জমি কোপাইতে তাহারা বড়ই হয়রান হইয়া পড়িল। অপটু হাতে কোদাল চলে না। তাঁতি মাটিতে 1 কোপ মারিয়া হাঁপাইয়া পড়ে। তাঁতির বউ কোদাল লইয়া মাটিতে আর 1 কোপ দিয়া শুইয়া পড়ে। তাঁতি গামছা দিয়া বাতাস করিয়া তাকে সুস্থ করে। আবার তাঁতি কোদাল লইয়া মাটিতে 2-3 কোপ দিয়া হয়রান হইয়া পড়ে। তাঁতির বউ তার কপালে তেল মালিশ করে, হাত পা টিপিয়া দেয়। এইভাবে প্রায় 1 মাস পরিশ্রম করিয়া বাড়ির সামনের জমিটুকু তারা কোপাইয়া শেষ করিল। শুধু কি কোপাইল, জমিতে ঘাসের শিকড় বাকড় যা কিছু ছিল সব বাছিয়া ক্ষেতের একপাশে জড়ো করিল। শুভ দিনে শুভক্ষণে তারা হাট হইতে কেনা সেই ঘাসের শিকড় বাকড় ক্ষেতের মধ্যে ছড়াইয়া দিল। তারপর তাঁতি আর তার বউ প্রতিদিন সকালে বিকালে সেই জমিতে কলসি কলসি পানি আনিয়া ঢালিতে লাগিল। একে তো ঘাসের শিকড় বাকড়, তার উপর এত যত্ন। কয়েকদিনের ভিতরে কালো মেঘের মতো করিয়া তাঁতির ক্ষেতখানি নতুন নতুন ঘাসের চারায় ভরিয়া গেল। দেখিয়া তাদের কি আনন্দ! তাহারা আরও যত্ন করিয়া ক্ষেতে পানি ঢালিতে লাগিল।
অল্প দিনের মধ্যেই সেই ক্ষেতের ঘাস বুক সমান উঁচু হইয়া উঠিল। তাঁতি আর তার বউ মনের খুশিতে সেই ক্ষেতের চারপাশ ঘুরিয়া নাচে আর গান করে। ভোর হইতেই তাঁতি ছুটিয়া আসে তার ক্ষেত দেখিতে। সেদিন আসিয়া দেখে কি কার যেন গরু আসিয়া ক্ষেতের ধান খাইয়া গিয়াছে। সারাদিন অনেক জল্পনা কল্পনা করিয়া তাঁতি রাত্র জাগিয়া ক্ষেত পাহারা দিতে লাগিল। রাত যখন ভোর হয় এমন সময় তাঁতি দেখে কি কার যেন একটা গরু আসিয়া তার ক্ষেতের ধান খাইতেছে। তাঁতি তাড়াতাড়ি যাইয়া গরুটির লেজ ধরিয়া ফেলিল। গরুটি তৎক্ষণাৎ আকাশে উড়িতে আরম্ভ করিল। উড়িতে উড়িতে মণি ঠাকুরের আথালে যাইয়া পৌঁছিল। তাঁতি তো গরুর লেজ ধরিয়াইয়াছে। সেই গরুটি ছিল আকাশের মণি ঠাকুরের। সকালবেলা দোহাইতে আসিয়া মণি ঠাকুর দেখেন তার গরুর লেজ ধরিয়া একটি মানুষ। মণি ঠাকুরকে দেখিয়া তাঁতি তেড়িয়া বেরিয়া বলিল, আপনার কি আক্কেল? হ্যাঁ, আমি গরিব মানুষ, আপনার গরু ছাড়িয়া দিয়া আমার ক্ষেতের ধান খাওয়ান? তাঁতির প্রতি মণি ঠাকুরের দয়া হইল। মণি ঠাকুর তাঁতিকে 2 সের চাউল দিয়া বলিলেন, এই চাউল লইয়া গিয়া একটি হাঁড়ির মধ্যে রাখিবে। সেই হাঁড়ি হইতে যত চাউল লইবে হাঁড়ির চাউল ফুরাইবে না। কিন্তু সাবধান, হাঁড়ির চাউল যদি কাউকে ধার দিবে তবে কিন্তু চাউল আর বাড়িবে না। আমার গরুকে তোমার খেতে যাইতে দিও, তাকে ঘাস খাইতে বাধা দিও না। সন্ধ্যা হইলে মণি ঠাকুরের দেওয়া সেই চাউল গামছায় বাঁধিয়া গরুর লেজ ধরিয়া তাঁতি বাড়ি ফিরিয়া আসিল। তাঁতির বউ খুঁটিয়া খুঁটিয়া তাঁতির নিকট হইতে সমস্ত খবর শুনিল। তারপর প্রতিদিন সেই হাঁড়ি হইতে চাউল লইয়া তাঁতি আর তাঁতির বউ ভাত রাঁধিয়া পেট ভরিয়া খায়। মনের আনন্দে তাঁতির বউ পিঠা তৈরি করে। আজ এ পিঠা, কাল সে পিঠা। অল্প দিনের মধ্যে তাহাদের নাদুস নুদুস চেহারা হইয়া উঠিল। বাড়ির কাছে এক গেরস্তের বউ, সে বলে, দেখো রে, তাঁতির বউ রোজ আসিত আমার কাছে এটা ওটা ধার করিতে, ভাতের ফ্যান লইয়া যাইতে, কিন্তু আজ 1 মাসের মধ্যে তাঁতির বউ আমাদের বাড়িতে আসে না। ওদের চেহারাও তো বেশ মোটা সোটা হইয়া উঠিয়াছে, না খাওয়া মানুষের মতো লাগে না। ইহার কারণ কি? গেরস্ত বউ তাঁতির বাড়িতে আসিল। তাঁতি যদিও বউকে বারণ করিয়া দিয়াছিল মণি ঠাকুরের ব্যাপারটা কাউকে না বলিতে, কিন্তু তাঁতির বউ এত বড় ঘটনাটা কি করিয়া পেটে হজম করিতে পারে? আজ গেরস্ত বউকে কাছে পাইয়া এ কথা ও কথার পরে সে মণি ঠাকুরের ব্যাপারটা সব খুলিয়া বলিল। অনেকক্ষণ গালগল্প করিয়া তাঁতির বউ গেরস্তের বউকে বলিল, একটা কথা, আমাদের কাছে কোনোদিন চাউল ধার নিতে আসিবে না। যদি কাউকে চাউল ধার দেই তবে আর হাঁড়ির চাউল বাড়িবে না। পরের ভালো কে দেখিতে পারে? তাঁতিদের এই উন্নতি দেখিয়া গেরস্তের বউ তো হিংসায় জ্বলিয়া পুড়িয়া মরে। সে পরদিন আসিয়া বলিল, বলি বুবু, আমাকে 1 সের চাউল ধার দাও। তাঁতি বউ বলিল, না, তা দিতে পারিব না। তোমাকে ধার দিলে হাঁড়ির চাউল আর বাড়িবে না। গেরস্তের বউ বলিল, বুবু, তোমার মাথার কিরা, আমাকে 1 সের চাউল ধার দাও। চাউল ধার দিলে হাঁড়ির চাউল যে বাড়ে না ও একটা কথার কথা। হাঁড়ির চাউল নিশ্চয়ই বাড়িবে। চাউল ধার দিলে হাঁড়ির চাউল বাড়ে কিনা একবার পরীক্ষা করিয়াই দেখো না। তাঁতি বউয়ের মন গলাইতে বেশিক্ষণ লাগিল না। গেরস্তের বউ তাহার নিকট হইতে 1 সের চাউল কর্জ করিয়া বাড়ি ফিরিল। সন্ধ্যাবেলা তাঁতির বউ রান্না করিতে চাউলের হাঁড়িতে হাত দিয়াছে। হাঁড়িতে একটিও চাউল নাই। হাঁড়িটি লইয়া এদিকে ঘুরায় ওদিকে ফিরায়, কিন্তু চাউল আর বাহির হয় না। তখন তো মাথায় বাড়ি।
তাঁতি আসিয়া সকল কথা শুনিয়া বউকে খুব বকিল, কিন্তু বকিয়া আর কি হইবে? পরামর্শ করিয়া স্থির করিল তাহারা দুজনেই গরুর লেজ ধরিয়া আবার সেই মণি ঠাকুরের বাড়ি যাইবে। রাত হইলে মণি ঠাকুরের গরু আসিয়া যেই তাঁতির খেতে ঘাস খাইতে আরম্ভ করিয়াছে, তাঁতি দৌড়াইয়া যাইয়া গরুর লেজ ধরিয়া ফেলিল। গরু তো তাড়া খাইয়া আকাশে উড়িতে আরম্ভ করিল। তাঁতির বউ আসিয়া তাঁতির পা ধরিয়া ফেলিল। গেরস্তের বউ গোপনে ক্ষেতের একপাশে লুকাইয়াছিল। মণি ঠাকুরের বাড়ি যাইবার জন্য তাহারও বড় ইচ্ছা। সেও যাইয়া তাঁতি বউয়ের পা ধরিয়া ঝুলিয়া রহিল। ধীরে ধীরে অনেক উপরের আকাশ দিয়া তাহারা উড়িয়া যাইতে লাগিল। এত দূরের পথ চলিতে তাঁতি বউ চুপ করিয়া থাকিতে পারে না। সে তাঁতিকে জিজ্ঞাসা করে, আচ্ছা বলো তো, মণি ঠাকুর যে সের দিয়া তোমাকে চাউল মাপিয়া দিয়াছিলেন, সে সেরটা কত বড়? তাঁতি তো বউয়ের উপর আগেই চটা। সে ধমক দিয়া বলিয়া উঠিল, তা দিয়া তোমার কি হইবে? তাঁতির বউ কাঁদিয়া কাটিয়া মান অভিমান করিয়া বলিল, আচ্ছা বলো না, কত বড় সেরটা? এবার তাঁতি রাগিয়া মাগিয়া গরুর লেজ হইতে হাত ছাড়িয়া যেই দেখাইতে গিয়াছে এই এত বড় সেরটা, অমনি তাঁতি পড়িল তার বউয়ের উপর। তাঁতি বউ পড়িল গেরস্তের বউয়ের উপর। তিনজন ধপাস করিয়া মাটিতে পড়িয়া গেল।